দেখেন 15 বছর ধরে তারা ক্ষমতায় ছিল এবং আপনি খেয়াল করবেন যে বিগত সময়ে যারা ক্ষমতায় থাকা অবস্থায়ও অনুসন্ধানী রিপোর্ট আসছে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই সম্পদ তো তাদের কাছে রয়ে গেছে। আপনি এস আলম গ্রুপ, সালমান এফ রহমান সহ যে সমস্ত সামিট গ্রুপ তারা যে ব্যাংকগুলো দখল করে নিল এবং তারা ইসলামী ব্যাংক থেকে একই দিনে ভয়ঙ্কর নভেম্বর 2022 সেখানে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তারা 30,000 কোটি টাকা নিয়ে চলে গেল। আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন সেই সময় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে যারা দেশের সম্পদ এভাবে বাইরে নিয়ে চলে যায় তারা দেশটাকে নিরাপদ মনে করে না, তাদের আবাস অর্থাৎ তারাও পালিয়ে যাওয়ার জন্য এটা করে। এটা সব পত্রিকায় এসেছিল। এরপরে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ডক্টর কামাল হোসেন তার পরিবার নিয়ে নানান ধরনের কথা বলেছিল, খেয়াল করবেন। তো এই যে সম্পদ যারা বাইরে পাঠিয়েছে, দেশের মধ্যে দেশের বাইরে, এটা তো তাদের কাছে অর্থ রয়ে গেছে। রাজনীতিতে তো এখন কালো টাকার ব্যবহারটা সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসাবে রয়ে গেছে। এটা হলো একটা। দ্বিতীয়ত তারা বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের যেখানে সখ্যতা ছিল তারা তাদেরকে কাজে লাগাবে। কারণ এটা খোলাসা কথা বলি, একেবারে খোলাসা, একেবারে ওসমান হাদির উপর যে আক্রমণ করেছে সে বিদেশে অবস্থান করছে। সে দেশটি হলো ভারত, সরাসরি নাম এসছে, গুয়াহাটিতে অবস্থান করছে, আসামে। এখন শেখ হাসিনা অবস্থান করছে ইন্ডিয়াতে এবং এখন কথা এসছে যে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য যে চেষ্টা করছে ভারত, সেটা প্রধান উপদেষ্টার কথায় প্রমাণিত হয়েছে। আমার কথাটা হলো, আপনারা যারা জুলাইয়ের পক্ষে শক্তি ছিলেন তাদের বিরুদ্ধে জুলাইয়ের বিপক্ষ শক্তি এবং তাদের পেছনের শক্তি যে রাষ্ট্রটি, তারা আসলে কতখানি ক্ষমতাধর বলে মনে করেন আপনারা? না, তারা তো ক্ষমতাধর আছেই, কিন্তু দেশের জনগণের চেয়ে তো তারা বেশি ক্ষমতাধর না। আপনি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই জায়গায় আসতে হবে। যে কারণেই তো আপনি মানে খেয়াল করবেন যে শেখ হাসিনার মতো এত বড় ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, তার 350 এমপি, বিশাল মন্ত্রী পরিষদ, লাখ লাখ নেতাকর্মী 1 ঘন্টার মধ্যে হারিয়ে গেল। তো জনগণের যেখানে শক্তি, ঐক্যবদ্ধ শক্তির কাছে এই ধরনের মাফিয়া দেশি বিদেশি এটা কোনো বিষয় না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে অবস্থা, তাতে কি আসলে এই রকম মানে ভয়াবহ বড় শক্তিকে ঠেকানোর সুযোগ আছে? এটা দেশের জনগণ ঐক্যবদ্ধ রাজনৈতিক দল না, রাজনৈতিক এখানে রাজনৈতিক বিভক্তি বিভাজন যেটা আসছে এটা খুবই দুঃখজনক। কিন্তু এখানে সরকারের একটা দায় আছে, আমি যেটা অন্যান্য জায়গায় আমি বলেছি। কারণ এই সরকার দায়িত্ব নেওয়ার পর, এই যে অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার, ক্রিয়াশীল সব রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিল, দেশের জনগণ তাকে মেনে নিল। এত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তিনি প্রথমে বললেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। এরপরে আপনি যদি খেয়াল করে দেখেন, উনি যতবার ক্রাইসিসে পড়েন, রাষ্ট্রকে যখন পড়ে, তখন আমাদের সবাইকে ডাকেন। আর মাঝে মধ্যে কি হয়, 2-3টা রাজনৈতিক দলকে নিয়ে বসেন, তার মধ্যে কোনো রাজনৈতিক দল তখন নিবন্ধনও পায়নি এবং তাদেরকে প্রধান রাজনৈতিক দল হিসাবে আখ্যায়িত করেন। এই যে সরকারের মধ্য থেকে বসা এবং আলাপচারিতা, কথাবার্তা, তার মিডিয়া থেকে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেভাবে বলা, এই যে বিভক্তি বিভাজনটা তো সরকারের ওখান থেকে আসছে। আমরা যে কয়বার আমরা গিয়েছি, আমারও সুযোগ হয়েছে, আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কয়েকবার গিয়েছি, একাধিক রাজনৈতিক দল একসঙ্গেও তার সাথে বৈঠক করেছি। সেখানে আমরা পরামর্শ যা দিয়েছি, আমরা সেটার বাস্তবায়ন দেখিনি। একটি সরকার সে প্রথম থেকে মব ঠেকাতে পারে নাই, বিভক্তিটা কিভাবে আসছে? আসলে কি অভ্যুত্থান পরবর্তী দেশে মব ঠেকানো তো সহজ? কোনটা? হ্যাঁ, সরকারের কাছে তো সেই সুযোগটা ছিল, সরকার সেনাবাহিনী মাঠে ছিল। আপনি দেখেন 32 যখন ভাঙলো, সেনাবাহিনী তো সেখানে দাঁড়িয়েছিল, সরকার তো সেখানে ব্যবস্থা নেয় নাই। আপনি বাদ দেন 32 সহ সারা বাংলাদেশে যে বাড়িগুলোতে লুটপাট ভাঙচুর হয়েছে, প্রথম যেটাই যাই হোক, কিন্তু 6 মাস পরে কি অবস্থা? সরকারের তো সব নিয়ন্ত্রণে ছিল। 6 মাস পরে তো মানুষের বাড়ি ঘর, ব্যাংক, কি বলে আপনি ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো আমার কাছে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট না। নির্বাচনের জন্য, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, আমরা এগুলো সরকারকে পরামর্শ দিয়েছি রাজনৈতিক দল হিসাবে। সেগুলো আমরা দৃশ্যত সেটা পাইনি। আমরা প্রথমেই বলেছিলাম পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে এবং বিশেষ করে আমরা জেলা প্রশাসন যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকে, জনপ্রশাসন, সেগুলোকে আমরা নিয়ে এখন অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে।
বিশেষ করে তাদের পদায়ন নানান বিষয়গুলো নিয়ে। তো এই জায়গাগুলো আমরা বারবার বলেছিলাম যে নির্বাচনের সাথে যে প্রতিষ্ঠানগুলো যুক্ত থাকে, বিশেষ করে পুলিশ প্রশাসন, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে মানে ডিসি রিটার্নিং অফিসার হন, এবং সেখানে কারা পলিংয়ে মানে কি বলে অফিসার হিসাবে যুক্ত থাকবেন, এই জায়গাগুলো সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করবে। অতীতে তো তারা একরকম অভ্যস্ত। আপনি দেখেন একজন ইওনো কিংবা জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পরে তার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা থাকে সেখানে কিন্তু তারা মাঠে তদারকি করবে। সশস্ত্র বাহিনীর যারা থাকবে তারা কিন্তু তাদের পরামর্শ নিয়ে বা সহযোগিতা করে মাঠে থাকবে। তো অতীতের যে রেকর্ডটা আমরা দেখেছি সেটা সন্তোষজনক না। এখন এই সরকার যদি এখনও যেটুকু হাতে সময় আছে, যেহেতু সরকারের চেয়ে এখন তো নির্বাচন কমিশনের কাছে চলে গেছে, এবং নির্বাচন কমিশন শুধু কথার মধ্যে না, উনি এই যে একটা কথা বলে বিতর্ক তৈরি করলেন কিন্তু একটা হাদির বিষয় নিয়ে একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করে ফেললো, মানে খুন করার মতন অবস্থা চলে গেছে, তার উদ্দেশ্যে গুলি করলো এবং এত কাছে থেকে, এবং সেই জায়গায় সে বলছে যে এরকম দুই একটা তো হতেই পারে, আগেও হয়েছে। আরে বাবা, আগে হয়েছে বলেই তো তোমাকে নিয়ে এসে বসানো হয়েছে যাতে না হয়। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে যে যাতে আর একটা খুন না হয়, এবং তার যে গোয়েন্দা বিভাগগুলোকে আরও সক্রিয় করতে হবে। এবং সেই সাথে আমি মনে করি সশস্ত্র বাহিনীকে মাঠে নামিয়ে অবৈধ অস্ত্র, এবং যে অস্ত্রগুলো 5ই আগস্টের অভ্যুত্থানের সময় থানার থেকে লুট হয়েছে, আমরা বারবার প্রধান উপদেষ্টাকে বলেছি সেই অস্ত্রগুলো কোথায় গেল তার তালিকা তৈরি করেন, আজ পর্যন্ত তো করে নাই। এই অস্ত্র উদ্ধার করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সময় আছে সরকারকে করতে হবে। ধন্যবাদ।